প্রসেস কস্টিং অনলি ওয়ান। হ্যাঁ, এটাই কন্টিনিউ অপারেশন বলতে আগে বলছিলাম যার অপারেশন কন্টিনিউয়াস হয়, এখানে অপারেশন স্টার্টিং টাইম আর ফিনিশিং টাইম বলতে কিছু নাই। হ্যাঁ, যেমন আমি বলতাম যে কোনো জব স্পেসিফিক অর্ডার কস্টিং এ স্টার্ট টাইম আছে, ফিনিশ টাইম আছে। হ্যাঁ, বাট এই কন্টিনিউ অপারেশনে স্টার্ট টাইম ফিনিশ টাইম বলতে কিছু নাই। কন্টিনিউয়াস আপনি স্প্রিং মিলে মানে দিচ্ছেন তুলা, আবার কন্টিনিউয়াসলি কিন্তু স্প্রিং মিল থেকে সুতা বেরিয়ে আসতেছে। সিমিলার হইতে ক্রুড অয়েল কন্টিনিউয়াস দিচ্ছেন আপনি মেশিনের মধ্যে আবার কন্টিনিউয়াস মেশিন চলতেছে, কন্টিনিউ বের হয়ে আসছে। তার মানে কোনো প্রোডাক্টের আপনি স্টার্টিং টাইমও নাই, ফিনিশিং টাইমও নাই, কন্টিনিউয়াস চলতেছে। এই ধরনের ম্যানুফ্যাকচারিং প্রসেসকে বলে আপনার কন্টিনিউ অপারেশন বলে। এবং এই ধরনের যে ম্যানুফ্যাকচারিং প্রসেসে আপনার প্রসেস কস্টিং অ্যাপ্লিকেবল, যে অ্যাপ্লিকেবল প্রসেস কস্টিং। ঠিক আছে, বুঝতে পারলেন না? বুঝতে পারলেন না স্যার একটা উদাহরণ দিয়ে বুঝাই দেন যে কোনটা। এক্সাম্পল দুটো দিলাম, একটা দিলাম যে ক্রুড অয়েল, অয়েল তেল, তেল প্রোডাকশন বললাম। তেল প্রোডাকশন কন্টিনিউয়াস কখন স্টার্ট হয় কখন ফিনিশ হয়। স্যার ম্যাথের মতো করে এটা কি স্যার মানে কত কস্ট কত এটা কি বের করতে বলবে যে প্রসেস কস্টে? ম্যাথ দিবে তো, ম্যাথ দিবে তো স্যার এটা একটা স্যার একটা এক্সাম্পল দেন প্লিজ স্যার। দিয়ে দেবো, সমস্যা নাই। তাই জিনিসটা বুঝছেন যে কোথায় অ্যাপ্লিকেবল? স্পিনিং মিল যেটা বললাম, যে যেখান থেকে তুলা থেকে সুতা হয়, এটা স্পিনিং মিল বলে। হ্যাঁ, তুলা একদিন তুলা যাচ্ছে সমানে, আরেকদিন ওখান থেকে বেরোচ্ছে আপনার সুতা বের হচ্ছে কন্টিনিউয়াস। স্টার্ট টাইম কখন ফিনিশ টাইম কিছু নাই। কোন তুলা থেকে কোন সুতা বের হয় এটা আইডেন্টিফাই করা সম্ভব? সম্ভব আইডেন্টিফাই করা কোন তুলা থেকে কোন সুতা বেরোচ্ছে? তুলা তো আপনার এই আপনার বান্ডেল তুলা দিচ্ছেন, তাই না? কোন বান্ডেলের তুলা থেকে কোন সুতা বেরোচ্ছে আপনাকে আইডেন্টিফাই করা সম্ভব? বলেন দেখে। স্যার কোন ক্যাটাগরি তুলা এটা তো মনে হয় আলাদা আলাদা ক্যাটাগরি বলছি আপনাকে, আমি ক্যাটাগরি বলছি আমি ক্যাটাগরি বলি না। না স্যার সম্ভব না স্যার, সেটা কন্টিনিউ চলতে তুলা থাকবে। একই ধরনের তুলা তৈরি করছেন, তুলা একই ধরনের, তুলা একই ধরনের, সুতা একই ধরনের। আপনি বান্ডেল এক বান্ডেল তুলা দিলেন, ওই বান্ডেল থেকে আবার কন্টিনিউ তুলা তুলে দিচ্ছে আপনি, কোন বান্ডেল তুলা থেকে কোন সুতা বেরোচ্ছে আইডেন্টিফাই সম্ভব? না না স্যার। এটাই বলছিলাম যে কোন ইনপুট থেকে কোন আউটপুট বেরোচ্ছে আইডেন্টিফাই সম্ভব না। তার মানে কোনটার স্টার্ট টাইম কোনটা ফিনিশ টাইম তো জানেন না আপনি। এই ধরনের প্রোডাক্টে আপনি ইউজ করবেন প্রসেস কস্টিং, মানে কন্টিনিউ প্রসেস কস্টিং মেথড। সুতরাং যে প্রসেস কস্টিং অ্যাপ্লিকেবল, অনলি প্রসেস কস্টিং। জিনিসটা কিরকম দেখেন আপনি? হ্যাঁ, আমাদের এটা কোথায় গেল সিনপসিসটা? জি লেগে জায়গা দেখেন, এই দেখেন এরকম মনে করেন মনে করেন একটা ওয়াশিং প্ল্যান্টে, হ্যাঁ ওয়াশিং প্ল্যান্ট যেখানে যেখানে আপনার ইন্ডাস্ট্রির মনে করেন ইয়ে হয়, এই ওই কাপড় ফিনিশ হওয়ার পরে এখানে ওয়াশ হয়ে আপনার ইয়ে কালার হয়ে ওয়াশ হয়ে আপনার একটা ফিনিশ হয়ে বেরোয়। যেমন গার্মেন্টসে মনে করেন গার্মেন্টসে আছে, টেক্সটাইলে আছে এগুলা। হ্যাঁ, কাপড় ফিনিশ হওয়ার পরে ওটাকে ওয়াশিং এ যায়, ওয়াশিং এ দিয়ে একেবারে ধুয়ে টুয়ে একবার প্যাকিং হয়ে বেড়ে যায়। হ্যাঁ, এটাকে বলে ওয়াশিং প্ল্যান্ট বলে। ওয়াশিং প্ল্যান্ট খেয়াল করে দেখেন, ওয়াশিং প্ল্যান্টের কাজ স্টেপগুলো দেখেন। প্রথমে ওয়াশ করার পর ড্রাই করে, শুকায়। হ্যাঁ, শুকানোর পরে এবার আয়রনিং করে, আয়রনিং করার পরে আবার প্যাকেজ করে। হ্যাঁ, এই প্রসেস গুলো খেয়াল করে দেখেন, একটা প্রসেস চলতেছে। হ্যাঁ, কন্টিনিউ প্রসেস কিন্তু কন্টিনিউয়াস। হ্যাঁ, আপনার এই যে গার্মেন্টস এর মাল ঢুকতেছে, ওয়াশ হচ্ছে, শুকাচ্ছে, প্রসেস হচ্ছে, প্যাকিং হচ্ছে। তাহলে গার্মেন্টস মাল ঢুকতে কোন শার্ট ঢুকে, কোন প্যান্ট ঢুকে, কোথাও তারপর অন্যান্য আইটেম ঢুকে, যে কোনো আইটেম গার্মেন্টস এর কয়েকটা অনেকগুলো আইটেম তৈরি। তাহলে একটার সাথে একটা কন্টিনিউয়াস কিন্তু বেশি চলতেছে। তাই এখানে আপনার শার্টের মধ্যে কত কষ্ট লাগছে, ইয়ের মধ্যে প্যান্টে কত কষ্ট লাগছে, সেপারেটলি আইডেন্টিফাই সম্ভব? না স্যার। যেহেতু কন্টিনিউয়াস এখানে হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। হ্যাঁ, খেয়াল করেন। তারপর একটা নাম্বার 1, নাম্বার 2 হইল, খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটা লেভেলে কিন্তু আপনার কি হয়, কস্ট ইনকার হয়, তাই না? যে কোনো কাজে কস্ট ইনকার হয়। ওয়াশ করার সময় আর পানি লাগে, আবার পাউডার লাগে, তাই না? পাউডার লাগে।
ড্রাই করার সময় ড্রাই যখন করবেন তখন ড্রায়ার মেশিনে ড্রাই লাগবে, পাওয়ার লাগবে এখানে। তো পাওয়ার খেয়াল করেন এখানে যে ম্যাটেরিয়াল আসছে, এখানে ম্যাটেরিয়াল কি ওয়াটার অ্যান্ড সোপ, তাই না? এখানে ম্যাটেরিয়াল জি কি স্যার। ড্রাইয়ের ক্ষেত্রে ম্যাটেরিয়াল কি পাওয়ার লাগবে, তাই না? প্রসেসের স্যার। আয়রনিং করে সেখানে পাওয়ার লাগবে আপনার, তাই না? প্যাকেজিং কিন্তু সেপারেট প্যাকেজিং ম্যাটেরিয়াল লাগবে। খেয়াল করে দেখেন জি স্যার। যে প্রতিটা লেভেল, খেয়াল করে দেখেন প্রত্যেকটা লেভেলে কিন্তু প্রসেস, এটা অল আর ইন্ডিভিজুয়াল প্রসেস বলে, এটা এক প্রসেস। ওয়াশিং করার যে মেথড প্রসেস গুলো, ড্রাই করার প্রসেস গুলো সেম না? ওয়াশিং এর ড্রাই এক না, সেম না আলাদা? আলাদা। স্যার আলাদা। আয়রন করার ড্রাই করা আয়রন করা এক জিনিস না আলাদা জিনিস? আলাদা আলাদা স্যার। স্যার। ঠিক বলতে। তারপরে আয়রন করার থেকে প্যাকিং করা কি সেপারেট কাজ না? সেপারেট কাজ না? ভিন্ন ভিন্ন স্যার। জি স্যার, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। এরকম কিন্তু ডিপেন্ডিং অন দা ম্যানুফ্যাকচারিং প্রসেস, মানে সার্ভিস প্রসেস অনুযায়ী আপনাকে প্রসেসগুলো আইডেন্টিফাই করে কয়টা প্রসেস আছে। হ্যাঁ, যেহেতু এক জায়গায় কাজগুলো আইডেন্টিফাই করে, আইডেন্টিফাই করার পরে কে শব্দ করে এটা? মনে হচ্ছে শেয়ার বানাচ্ছে। সরি হ্যাঁ, স্যার, পাশে স্যার আওয়াজ ছিল তো, বিল্ডিং এ কাজ চলতেছে। কার আপনার বাসার বিল্ডিং এ? স্যার আমার পাশে থেকে স্যার আওয়াজ আসছিল স্যার, সরি। বিল্ডিং এর পাশে বিল্ডিং এ স্যার কাজ চলতেছে এটার। জি স্যার, আমরা আগে যাই ইনশাআল্লাহ। ঠিক আছে। রাত্রিবেলা কাজ করে কেন? রাত্রিবেলা কাজ করে মানুষ। যাই হোক, আসছেন দেখেন। তাহলে দেন এখানে কিন্তু আমরা কাজ কিন্তু এখান থেকে আরম্ভ হয়, ওয়াশিং থেকে শেষ হয়ে কিন্তু প্যাকিং হয়ে বেড়ায়, তাই না? জি স্যার। তাহলে জি কোন একটা প্রসেস সাথে কিন্তু লিংক আছে, দেখছেন? লিংক আছে প্রথম জি কথা। স্যার। দ্বিতীয়ত হলো আপনার এই প্যাকিং না হওয়া পর্যন্ত প্রসেস কমপ্লিট হয় না, ঠিক আছে? তাহলে হোল প্রসেসটা, যে ওয়াশিং প্রসেসটা আরম্ভ এখান থেকে শেষ হয়ে যায় এখানে। ক্লিয়ার? স্যার স্টেপ বাই স্টেপ এখানে। তার মানে প্রতিটা স্টেপের মধ্যে খরচ আছে, কষ্ট আছে প্রতি স্টেপের। আচ্ছা এখানে স্যার। কষ্ট আছে, এখানে কষ্ট আছে, জি এখানে আছে। আছে কষ্ট, এখানে আছে। আছে। প্রত্যেকটা জায়গায় স্যার কষ্ট আছে। প্রত্যেকটা স্টেপে খেয়াল করে দেখ কষ্ট আছে। হ্যাঁ, জি স্যার। প্রত্যেকটা স্টেপে কষ্ট আসছে। আচ্ছা, ভালো কথা। প্রথম কোশ্চেন তাই বুঝলাম। তাহলে প্রসেসের মধ্যে অনেকগুলো, নাম্বার ওয়ান বললে অনেকগুলো স্টেপ আছে। হ্যাঁ, স্টেপ ডিপেন্ড করে কিসের উপরে? অর্গানাইজেশনের, মানে প্রোডাক্টের উপরে, অর্গানাইজেশনের উপরে। এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল না, 4টা 5টা হবে। যদি বড় মেশিন হয়, বড় তাহলে আর বেশি হয়, আর ছোট হলে কম হয়, বুঝতে পারে? এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুল নাই, ঠিক আছে? স্টেপ অনেকগুলো হবে, প্রসেস অনেকগুলো হবে। নাম্বার ওয়ান, প্রসেস অনেকগুলো হবে। নাম্বার টু হলো প্রতিটা প্রসেসে কস্ট ইনকার হবে। সেকেন্ড কন্ডিশন ক্লিয়ার? জি স্যার। হয়। থার্ড হলো যে কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, কন্টিনিউয়াস প্রসেস। আর ফোর্থ হলো একটা আউটপুটের সাথে একটা আউটপুট সিপারেট করা যায় না। হ্যাঁ, আচ্ছা, যেহেতু করা যায় না, তাহলে তাহলে খেয়াল করে দেখেন, সব সময় যে কোনো প্রসেসে দেন ওয়াশিং এর যেটা ফিনিশ হয়ে গেল, ওয়াশিং যেটা ফিনিশ হয়ে যায়, ড্রাইং এর সেটা কি হবে? ড্রাইং কি হবে বলেন? স্যার কি বলছে বুঝতে ড্রাইং পারিনি। এ স্যার স্টার্ট হবে স্যার। রাইট, ওয়াশিং এর পরে ড্রাইংটা স্টার্ট হয়, রাইট। হ্যাঁ, ঠিক আছে। ড্রাইং শেষ হয় প্রসেসিং স্টার্ট, আর প্রেসিং যেখানে শেষ হয় প্যাকেজিং স্টার্ট, প্যাকেজিং যেখানে শেষ হয়ে যায় সেখানে ফিনিশ হয়ে যায়। হ্যাঁ, শেষ হয় ফিনিশ হয়, তা ফিনিশ হচ্ছে এখানে, ঠিক আছে? আচ্ছা, যার জন্য দেখেন, তার মানে একটার আউটপুট একটা ইনপুট বলা যায়। এটা আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট, এটা স্যার এটা ইনপুট, বলা যায়। আউটপুট ইনপুট। হ্যাঁ, রাইট। তাহলে একটা আউটপুট একটা ইনপুট, এটা বলা যায়। তার মানে কি প্রত্যেক লেভেলে, খেয়াল করে দেখেন, প্রত্যেক লেভেলে সেপারেট কস্ট আছে, এটা বলা যায়। স্যার আছে। তার মানে কি প্রথম একটা লেভেল, তার প্রত্যেকটা প্রসেসের জন্য আপনি কস্টিং করবেন। ওয়াশিং এর জন্য একটা প্রসেস, হ্যাঁ, ওয়াশিং। আচ্ছা, এখানে চলে যায়, এখান থেকে আমরা ওখানে যাই আমরা।
দেখেন তাহলে ওয়াশিং একটা প্রসেস, এই জন্য ইয়ের মতো এই জব বা ব্যাচের মতো এই প্রসেসের কস্ট বের করা সম্ভব না বলেন? সম্ভব না স্যার। আচ্ছা আসলে আমরা দেখি ওয়াশিং, তারপরে আমরা বললাম ড্রাইং, তাই না? ড্রাইং আমরা এখানে কস্ট দিব, আমরা ড্রাইং এর পরে আমরা প্রসেসিং, আচ্ছা আমরা একটা সহজ এক্সাম্পল নিই। আর মনে করেন একটা মনে করেন ইয়ার এক্সাম্পল নিলাম, গার্মেন্টস এ মনে করেন, হ্যাঁ গার্মেন্টস মনে করেন সে কাটিং করতে প্রথমে, দেখেন গার্মেন্টস মনে করেন কাটিং করলাম, তারপরে সুইং সেলাই করলাম, তারপরে ফিনিশিং করলাম, মনে করেন 3টে স্টেপ করলাম। 3 স্টেপ করার পরে এটা ফিনিশ হয়ে গেল, ওয়াশিং সবার চলে আসলো, ঠিক আছে? আসতে দেখেন খেলবে যখনই আরম্ভ এখান থেকে, তাই না? কন্টিনিউয়াস মনে করেন একই প্রোডাক্ট তৈরি করে মনে করেন, প্রথমে মনে করেন সে ডাইরেক্ট ম্যাটেরিয়াল দিল, খেয়াল করে দেখেন, ডাইরেক্ট লেবার দিল, ডাইরেক্ট এক্সপেন্স দিল, ফ্যাক্টরি ওভারহেড দিল, ঠিক আছে? মনে করেন এই দিচ্ছে একটা, এখন এই দিল, দেওয়ার পরে খেয়াল করে দেখেন, হ্যাঁ যেহেতু কন্টিনিউয়াস প্রসেস হলে আমাদের একটা পার্টিকুলার পিরিয়ডের পরে আপনার কন্টিনিউয়াস প্রসেস এই কিছু অংশ খেয়াল করে যে কোনো সময়ে আপনার এই যে কাটিং এর কাজটা সব কাটিং সেকশনে চিন্তা করেন, কাটিং সেকশনে কাটিং এর কাজ দিয়ে সব একবারে কমপ্লিট হয়ে যায় নাকি চলতে থাকে কাজ? স্যার চলতে থাকে। চলতে থাকে, হ্যাঁ। মনে করেন সে যে কোনো পয়েন্ট টাইমে যেটুক ফিনিশ হয়ে যায়, হ্যাঁ, তার মানে এই পয়েন্টটা এখন এখন এই পর্যন্ত এইটুকু খরচ আমরা দিয়েছি আমরা কাটিং ডিভিশনে, ঠিক আছে? তার মানে কত খরচ দিয়েছি? একটা খরচ দিয়েছি আমরা। এই সময়ের মধ্যে খেয়াল করে দেখেন, তারপরে বলেন এই কাটিং এর এই যত খরচ দিয়ে যতটুকু কাপড় আসছে সবগুলোকে কাটা হয়ে গেছে নাকি তো হাফ ডান আছে? সব পুরো কমপ্লিট হয়ে গেছে, হাফ ডান থাকবে? না স্যার সব কমপ্লিট হয় নাই। আপনার যেহেতু কন্টিনিউয়াস প্রসেস সবসময় দেখবেন সবগুলো কমপ্লিট হবে না, হ্যাঁ। আপনি কিছু হাফ ডান আছে, কিন্তু ফুল ফিনিশ হয়েছে, হ্যাঁ, রয়ে যাবে। তাহলে যেগুলো ফিনিশ হয়ে গেছে এই কাটিং ডিভিশনের জন্য সেটা কি ফিনিশ গুড না ফিনিশ না? স্যার ফিনিশ। কিন্তু স্যার এটা কিভাবে ক্যালকুলেট করব? একটা নির্দিষ্ট ইয়ারের জন্য না পরে আসতেছি আমি কিভাবে পরে আসছি স্যার আস্তে জি স্যার কনসেপ্টটা বুঝলেন? এটা তার মানে কিছু ওই পার্টিকুলার পিরিয়ডের জন্য ফিনিশ, ঠিক আছে? আর খেয়াল করে দেখেন ওই পার্টিকুলার পিরিয়ড থাকবে যেটুক ফিনিশ হয় নাই সেটা তার জন্য ওয়ার্কিং প্রসেস, ঠিক আছে? এটা ক্লিয়ার? বলেন এটা ক্লিয়ার? কথা বলেন না আপনারা, এটা ক্লিয়ার স্যার? কথা বলেন না কেন? না হলে বুঝবেন তো, পরে আবার বলবেন বুঝি নাই। ক্লিয়ার তো? ঠিক আছে, খেয়াল করে দেখেন। তাহলে আমি প্রশ্ন হলো এই দুটো ফিগার পাবো করতে, এই তো এই দুটো ফিগার পাবো করতে। আমি কস্টিং তো ফিগার পেলাম, সমস্যা নাই, কস্টগুলো এই যে ফিগার পাবো করতে, হ্যাঁ। এটা নিয়ম হলো, এটা পোস্ট কস্টিং একটা প্রসেস আছে, মেথড পড়লাম না। নিয়ম হলো ওয়ার্কিং প্রসেস, খেয়াল করে আগে ওয়ার্কিং প্রসেসটা বের করবো। ওয়ার্কিং প্রসেস বের করতে পারে তাই ফিনিশ গুডটা ইজিলি বের করতে হবে, হ্যাঁ। ওয়ার্কিং প্রসেস এটা বলে নিয়ম হলে টার্ম আছে, দেখেন টার্ম হলো ইকুইভ্যালেন্ট ফুল ইউনিট,
এটা এটা পরীক্ষা আসতে পারে যে পুরীর মানেটা কি। মনে করেন এই কাটিং যখন আরম্ভ করছিলাম, হ্যাঁ মনে করেন কাটিং আরম্ভ করছিলাম, মনে করেন সে বলছিল যে মনে করেন এখানে 200 শার্টের তৈরি করার জন্য কাজ আরম্ভ করছি আমরা। মনে করেন মনে করেন আমরা কাটিং সেকশনে 200 শার্ট তৈরি করার কাজ আরম্ভ করছি আমরা, ঠিক আছে। তৈরি করতে যাইয়া কাটিং ডিভিশনে আমরা ওই পিরিয়ডে কিন্তু এটা কন্টিনিউয়াস, কিন্তু মনে করেন একটা 1 মাস বা 15 দিনের কাজ, এটা মনে করেন হ্যাঁ এই পার্টিকুলার পিরিয়ডে আমি এই 260 জন্য আমি এত টাকা কস্টিং আমি দিয়েছি আমরা। ক্লিয়ার যা বললাম আমি? বললেন কথাটা বুঝতে পারিনি, বলুন আবার। আমি বললাম মনে পার্টিকুলার পিরিয়ডে আমি যে গার্মেন্টসের মধ্যে 200 বানানোর জন্য আমি কাটিং ডিভিশনে কস্টটা ইনকার করছি আমি, হ্যাঁ বানানোর জন্য পিরিয়ডে মানে 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে, হ্যাঁ। তো তার মানে ওই সপ্তাহের মধ্যে আমি এই 260 কাজ আরম্ভ করছি, 260 কাজের জন্য এত টাকা কস্ট আমরা ইনকার করছি। এটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার? জি স্যার, জি স্যার। কথা বলেন না আপনারা। আমি বললাম 260 এর জন্য আমি পার্টিকুলার পিরিয়ড মনে করেন 7 দিন, 7 দিনের মধ্যে এত টাকা কস্ট ইনকার করছি, খরচ হয়ে 1000 টাকা। এটা ক্লিয়ার কি? তাও বলতে পারেন না কথা। ক্লিয়ার? এটা জি স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। আচ্ছা 7 দিন যে কাজ যদি কন্টিনিউ হয়, এই 7 দিনের মধ্যে নরমালি সবগুলো কাজ ফিনিশ হয় না, তাই না? ফিনিশ হয় না, যে আনফিনিশ হয়ে যায়। ওয়ার্ক যেটা আনফিনিশড বা সেমি ফিনিশড সেটা ওয়ার্ক ইন প্রসেস বলে, হ্যাঁ। নিয়ম হলো, তাহলে প্রশ্ন হলো ওয়ার্ক ইন প্রসেস কত, এত টাকার মধ্যে ওয়ার্ক ইন কত দেব, ফিনিশ গুলো কত দেব, এটা হলো আমাদের বের করতে হবে। এটাই প্রবলেম, তাই না? নিয়ম হলো তার জন্য ইকুইভ্যালেন্ট ফুল ইউনিট কস্ট বের করা। ফুল ইউনিট মানে এই পিরিয়ডে কয়টা ফুল ইউনিট তৈরি হয়েছে, কয়টা ফুল ইউনিট, এই ফুল কয়টা তৈরি হয়েছে আপনি এক্সাম হলে বলে দিবে। কে বলে দিবে? সে এভাবে বলবে, দেখেন খেয়াল করেন, এক্সাম হলে বলবে কাটিং ফিনিশড, কাটিং ফিনিশ হয়েছে, পুরো ফিনিশ হয়ে গেছে গা, আপনি মনে করেন সে বলছে 180 শার্টস, ঠিক আছে। তার মানে আমরা আরম্ভ করতে কয়টার? 200টার 180টা ফিনিশ হয়েছে। 200টার। তাহলে ওরা বলছে এই পিরিয়ডে 180টা ফিনিশ হয়ে গেছে। তার মানে কি এই ফিনিশ গুডে কয়টা কস্ট যাবে? ফিনিশ গুডে 180টার কস্ট, 180টা। আর ওয়ার্ক ইন প্রসেস যাবে কয়টা কস্ট? 20টার কস্ট। 20টা। তাহলে এটা ভাগটা কিভাবে করবো? এটা হলো প্রবলেম, তাই না? ভাগ করার নিয়ম হলো ইকুইভ্যালেন্ট ইউনিট, ফুল ইউনিট বের করতে হয়। এটা একটা কনসেপ্ট, এটা ফুল ইউনিট জিনিসটা কি দেয় এটা বুঝে রাখি। জিনিসটা হলো তারা বলছে কাটিং ফিনিশ হয়েছে 180টা এই ডিভিশনে, হ্যাঁ। আর যেটা সেমি ফিনিশড দেখেন খেয়াল করেন নামগুলা, ওয়ার্ক ইন প্রসেস এই ডিভিশন, যেটা ওয়ার্ক ইন প্রসেস, বুঝছেন? এই যে ওয়ার্ক ইন প্রসেস সেটা হয়েছে মনে করেন সে বলছে ফর অল কস্ট, হ্যাঁ আপনারা বলছে, দেখেন খেয়াল করেন কিভাবে বলছে। সেমি ফিনিশের জন্য ম্যাটেরিয়াল বলছে, ম্যাটেরিয়াল লাগছে 100%, হ্যাঁ। এখানে বলছে টাকা 20 ফর ফিনিশিং, হ্যাঁ। দরকার নাই, এটা দরকার নাই, 9% দরকার নেই। 12 কস একবার দিই, 12 কস দিই, এটা আমরা বলি তাদের 3 কাজের দরকার নাই। ফিনিশড
কেন বলছে 50% বা 40%? কে শব্দ করে? দেন সে বলছে সেই ফিজ বা ওয়ার্ক ইন প্রোগ্রেস যেটা আছে সেটা 40% কাজ কমপ্লিট হয়েছে। এটা যা বললাম ক্লিয়ার কেন বলেন? 180টা পুরো ফিনিশ হয়ে গেছে গা, আর যেটা 20 পৃষ্ঠা রয়ে গেছে গা সে 20টার 40% কাজ কমপ্লিট হয়েছে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, একটা বলেছে কস্ট ইনকার্ড ইভেনলি। আপনার ক্রিটিক্যাল দিবেন, আমি সহজ দিবেন দিয়ে ইভেনলি। তার মানে কস্ট যেটা বলছে যান ডাইরেক্ট ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেড, এই কস্টগুলো সবগুলো কস্ট একইভাবে মানে প্রসেস ইভেনলি ইয়ে হয়েছে, সমানভাবে আপনি যখন যেভাবে আগাইছে সেভাবে আপনি অ্যাভারেজে ইনকার হয়েছে ইভেনলি। হ্যাঁ, তাহলে খেয়াল করা যায় এই অ্যাজাম্পশন বলে দিচ্ছে। তাহলে যে কাজটা করা লাগে প্রথমে ইকুইভ্যালেন্ট ফুল ইউনিট বুঝতে হবে। 180টা ফুল কমপ্লিট হয়েছে না? ফুল কমপ্লিট হয়েছে? 180 কমপ্লিট হয়েছে। ফুল কমপ্লিট। আর 20টা কত কমপ্লিট হয়েছে? 40% স্যার। 40। তার মানে 20টাকে যে আমি 100% কনভার্ট করি তাহলে কত হয়? 20টাকে যে 100% কমপ্লিট 100%, তার মানে 100% এর 40 মাল্টিপ্লাই করে বলা যায় না 8টা ইউনিটে ফুল কমপ্লিট হইলে যা খরচ হয় 20টার 40% কমপ্লিট সেম খরচ হয় বলা যায় না? বলা যায় না। জি স্যার বলা যায় স্যার। এটাকেই বলে ইকুইভ্যালেন্ট ফুল ইউনিট কস্ট। তার মানে 20টা সমান ওয়ার্কের মধ্যে 20টা ছিল, 20টা সমান 8টা ফুল ইউনিটের সমান। এটা মিনিংটাই হলো ইকুইভ্যালেন্ট ফুল ইউনিট। এই টার্মটা বুঝছেন কিনা বলেন? যারা বুঝেন না পরীক্ষা হলে কিন্তু এখানে আসবে ইকুইভ্যালেন্ট ফুল ইউনিট কনভার্সন। বুঝতে পারিনি স্যার, আবার বলেন স্যার। বুঝেন নাই? আচ্ছা, মনে করেন আপনি জামা বানাবেন, ঠিক আছে? আপনার জামা পুরা জামা ফুল জামা বানাতে আপনার খরচ হয় মনে করেন 1000 টাকা, ঠিক আছে? 1000 টাকা। এখন আপনি একটা জামা বানাচ্ছেন, এটার 50% কমপ্লিট হয়েছে। হ্যাঁ, 50 কমপ্লিট হয়েছে। আর খরচগুলো সমানভাবে ইভেনলি আপনার খরচগুলো হয়। 50% কমপ্লিট হয়ে থাকলে তাহলে আপনার এই জামাতে কত খরচ হয়েছে? তাহলে জামাতে স্যার 500। 500 টাকা, রাইট, 500 খরচ হচ্ছে। তার মানে কি আপনি ইকুইভ্যালেন্ট একটা ফুল জামা কমপ্লিট জামার কস্টের কত পার্সেন্ট খরচ হয়েছে? কমপ্লিট জামার কস্টের স্যার 50%। 50%। হ্যাঁ, এটাই বুঝেছি। তার মানে আপনি যদি 10টা জামা বানাতেন, তার মানে আপনি বলতে পারেন যে 5টা জামা পুরো কমপ্লিট হয়েছে বলা যায় না? বলা যায়? জি স্যার। যেহেতু 50% কমপ্লিট হয়েছে, তার মানে কি আর 10টা জামা বানানো আরম্ভ করছিলেন, আপনার 50% কমপ্লিট হয়েছে, তার মানে আপনি বলতে পারেন যে 5টা জামা পুরো কমপ্লিট হয়েছে বলা যায় না? বলা যায়? জি স্যার। ওই জিনিসটাই, এটাই বলে মানে পার্টলি কমপ্লিটেড জিনিসটাকে ফুল কস্টে কনভার্ট করাকেই বলে ইকুইভ্যালেন্ট ফুল ইউনিট কস্ট। হ্যাঁ, এখানে যান 20টা কমপ্লিট হওয়ার কথা ছিল, 45 কমপ্লিট হয়েছে। তার মানে কি বলা যায় ইকুইভ্যালেন্ট টু 20টা ইউনিট ইকুইভ্যালেন্ট টু 8 ফুল ইউনিট। তার মানে 20টার কস্ট ইকুইভ্যালেন্ট টু 8টার ইউনিটের ফুল কস্টের সমান। বলা যায় না? বলা যায় না? বলা যায় স্যার, বলা যায়। তার মানে কি ফুল ইউনিট পুরোটা কমপ্লিট হচ্ছে কত ইউনিট? 188। জি তার স্যার। মানে কি এই খরচটা 188 ইউনিটের মধ্যে জন্য হয়েছে, তাই না? 260 জন। তার মানে এভারেজ কস্ট, এভারেজ কস্ট ইউজ করে এভারেজ ফুল কস্টের কস্ট কত বের করতে হবে। এভারেজ ফুল কস্ট পার ইউনিট প্রতি প্রসেসে কত হবে? আমার 16,700 ডিভাইড বাই 188, এই যে এত টাকা পার ইউনিট ফুল কস্টে।
এখন আপনি ফিনিশ গুড দেন কত, ফিনিশ গুড স্যার যাবে এটা কত? কত দিয়ে স্যার, কত দিয়ে ভাগ করলেন স্যার? ভাগ করলাম 16,000, তোর কষ্ট কত এই প্রসেসে 700 খরচ হয়েছে তাই না, আর ফুল কস্ট প্রোডাকশন হয়েছে কত 128, এই যে এটা ডিভাইড বাই বেতন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে কি করে ফিনিশ গুড হয়েছে কটা, ফিনিশ গুড হইতে খেয়াল করেন আমার 180টা পুরোটা হয়েছে, তার মানে 180 ইন্টু 180 ইন্টু এটা, সরি 180 ইন্টু এটা ফিনিশ গুড যাবে। আর ওয়ার্কিং প্রসেস যেটা ফিনিশ হচ্ছে ওয়ার্কিং ডিভিশনে ওয়ার্কিং প্রসেস যাবে, এখানে ছিল 8টা ছিল তাই না, ফুল ইউনিট পার্টলি হবে না, 20টার পার্টলি ইউনিট ছিল, ফুল ইউনিট কত 8টা, আচ্ছা 8টার কষ্ট কত হবে, 8টার কষ্ট হবে 8 ইন্টু 3, তার মানে ওয়ার্কিং প্রসেস যাবে, দেখেন ওয়ার্কিং প্রসেস ফুল ফিনিশ গুলো যাবে এত টাকা, আর ওয়ার্কিং প্রসেস যাবে কত টাকা, এত টাকা। হ্যাঁ দুইটা মিলাই যোগ করলে কত হয় দেখেন, মিলে গেল, মিলছে? বলেন এখানে বলেন কার কনফিউশন আছে বলেন। এই কনফিউশন আছে বলেন, না না বুঝলে পরে তাড়াতাড়ি আগায় আমার, আমরা স্যার আগাই, বুঝতে পারছি স্যার, আগান স্যার। না বুঝলে বুঝলে বলবেন তো, হ্যাঁ ঠিক আছে আগে আমরা, ঠিক আছে? হ্যাঁ তাহলে ফিনিশ গুড কত বের করলাম, ওয়ার্কিং বের করলাম, এই এখান থেকে কিন্তু আপনার অঙ্ক আসবে, এমসিকিউ হবে, এমসিকিউ আসবে শিওর ডেফিনেটলি। ঠিক আছে, ফুল ইউনিট কস্ট কিভাবে বের করে, ফুল ইউনিট কিভাবে বের করে একটা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, আর এখান থেকে যে কোনো প্রসেসের আপনার ওয়ার্কিং প্রসেস কত, ওয়ার্কিং ফিনিশ গুড কত বের করেন এখান থেকে, এটা এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? প্রশ্ন ধরন ক্লিয়ার? কি ধরনের প্রশ্ন আসতে পারে? আচ্ছা আসেন, এখন আসেন এখানে কিন্তু শেষ হয় নাই, মানে এই প্রসেস শেষ, এর পরের প্রসেস আরম্ভ হবে সুইং। সুইং হবে কি খেয়াল করে দেখেন, গত প্রসেসের যে ওয়ার্কিং প্রসেস ছিল এটা, এটা আপনি এখানে চলে আসবে, এখানে এটা আপনি খেয়াল করে দেখেন সুইং ডিভিশনে এখানে চলে আসবে, যেটা ওয়ার্কিং প্রসেস ছিল এটা, এটা এখানে, তার মানে এটা আউটপুট, এরপর আউটপুট হলো এটা ইনপুট, দেখছেন? এটাকে বলে ট্রান্সফার ইন কস্ট, মাত্র টার্মটা খেয়াল ট্রান্সফার ইন কস্ট। তার মানে অন্য প্রিভিয়াস প্রসেস থেকে যে কস্টগুলো ট্রান্সফার হয়ে আসে সেটা বলে ট্রান্সফার ইন কস্ট বলে। ক্লিয়ার? এই পর্যন্ত দেখেন ওয়ার্কিং প্রসেস হলো এটা, ওয়ার্কিং প্রসেস আউটপুট, সরি ওয়ার্কিং প্রসেস না, এটা ইয়েটা আসবে, সরি ফিনিশটা আসবে, ফিনিশটা এটা আসবে, এটা যেটা ফিনিশ, এটা তার র ম্যাটেরিয়ালস, দেখছেন? জি স্যার, ফিনিশ আসবে, ওটা তো এখন কাজ শেষ হয়নি। হ্যাঁ এটা এখানে আবার পরের পিরিয়ডে ক্যারি ফরওয়ার্ড হয়ে পরের পিরিয়ডে হবে, ক্যারি ফরওয়ার্ড হবে, হ্যাঁ ফিনিশটা আসলে এখানে আসলে এটা যে ফিনিশ, এটা তার এটা হলো তার ইনপুট, এটার নাম বলে ট্রান্সফার ইন কস্ট বলে, মানে আগের ডিভিশন থেকে যেটা ফিনিশ হয়ে আসছে এই ডিভিশনে সেটাকে বলে ট্রান্সফার ইন কস্ট, প্রিভিয়াস ডিভিশন কস্ট ট্রান্সফার হয়ে আসছে, ঠিক আছে? তারপর আবার এখানে এই ডিভিশনে যা খরচ দিবেন, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার যা লাগবে, ডাইরেক্ট স্পেস, হ্যাঁ ফ্যাক্টরি ওভারহেড যা লাগে সব দিবেন, তার সিমিলার মধ্যে আবার ওটার মধ্যে হবে, সেম হয়ে যাবে, সেম হতে এখানেও ফিনিশ গুড হবে, এখানে আবার ওয়ার্কিং প্রসেস হবে আগের মতো, ঠিক আছে? হওয়ার পরে আবার এখানে সরি ফিনিশ গুড, এখানে একটা ওয়ার্কিং, আরেকটা এখানে ওয়ার্কিং প্রসেস, এটা যে ফিনিশ গুড আছে এখানে যা বের হবে এটা আবার এখানে নিয়ে আসবেন, নিয়ে আসা এটা আবার ট্রান্সফার ইন কস্ট হবে, ঠিক আছে? আবার এখানে দেন যা কস্ট দেন
সব কস্ট দেন, দেওয়ার পরে এখানে আবার লাস্ট স্টেজ, এখানে যে ফিনিশ গুড ইনভেন্টরি হবে দ্যাট ইজ দ্য আলটিমেট ইউনিট কস্ট। এখানে যা বের হবে এটা, তারপরে লাস্ট যে ফিনিশিং ডিভিশন, লাস্ট ডিভিশন যে কস্টটা বের হবে, ফিনিশ হয়ে বেরোবে, দ্যাট ইজ ইয়োর ইউনিট কস্ট। ক্লিয়ার? দেখেন প্রসেস কস্টিং ক্লিয়ার? দেন এটা হলো প্রসেস কস্টিং। বলেন কারো সমস্যা বলেন, না হলে আমরা এই কস্টিং মেথড আমাদের শেষ। কথা বলেন। আমরা কস্টিং মেথড আমরা কমপ্লিট করে ফেলছি, আমরা অর্ডার কস্টিং শেষ করছি, আমরা শেষ করে ফেললাম আমাদের প্রসেস কস্টিং। বলেন কার সমস্যা বলেন, না আমরা আগাই? ঠিক আছে স্যার আগান। জি স্যার, স্যার এই ফিনিশ গুডসটা পরবর্তীতে আমাদের পরবর্তী প্রসেসে আবার ইয়েতে ট্রান্সফার ইন কস্ট হিসেবে আসবে, তাই তো? হ্যাঁ, যখন লাস্ট ডিভিশন যাবে, শেষ ডিভিশন, সেই ডিভিশনে যেটা ফিনিশ ইনভেন্টরি, এটাই হলো আপনার আলটিমেট ইউনিট কস্ট। এটাই ফিনিশ গুডের মানে লাস্ট ডিভিশন যেটা আছে না, সেই ডিভিশন যেটা ফিনিশ হয়ে বেরোবে, সেটাই হবে আপনার ফিনিশ গুড। সেটা ফিনিশ গুড, যেহেতু তারপরে আর কোনো ফিনিশ আর কোনো প্রসেস নাই, এটাই ফিনিশ গুড। এখান থেকে ইউনিট বের হবে, যে কটা শার্ট কমপ্লিট হবে, নাম্বার অফ শার্ট ভাগ করলে আপনি বেড়ে যাবে, ইউনিট কস্ট বেড়ে যাবে। জি স্যার, নেক্সট যাইতে পারেন, সামনে আগাইতে পারেন। আমাদের কস্টিং টেকনিক মেথড সব শেষ। হ্যাঁ, ফিনিশিং এ তো ওয়ার্কিং প্রসেস থাকতে পারে। এখানে থাকবে তো ফিনিশে, তো এখানে থাকবে, সব জায়গায় থাকবে, প্রতিটা প্রসেসে ওয়ার্কিং প্রসেস থাকবে, প্রতি প্রসেসে, যেটা পরবর্তী পিরিয়ডে কমপ্লিট হবে, নেক্সট পিরিয়ডে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ফাইন। তার মানে আমরা এতে যখন প্রসেস কস্টিং করব, তখন একটা নির্দিষ্ট সময় ধরবো, এক সপ্তাহ বা এক মাস। ওই পার্টিকুলার টাইমের জন্যই আপনাকে দিবে। এই টাইমের জন্য কস্টিং দিয়ে, টাইমের জন্য আপনার ফিনিশ গুড বের করা লাগবে, টাইমে ওয়ার্কিং প্রসেস বের করা লাগবে। ওই টাইমের জন্যই প্রতিটা লেভেলে ইকুইভ্যালেন্ট ফুল ইউনিট কস্ট বের করা লাগবে। যেভাবে বললাম, প্রত্যেক লেভেল শেয়ার করতে হবে, প্রতি লেভেলে, প্রতি টাইম পিরিয়ডের জন্য। ঠিক আছে? ঠিক আছে সবার ক্লিয়ার? জি জি স্যার, স্যার আগান। তারপর দুই ধরনের কোশ্চেন আসবে। এক ধরনের কোশ্চেন ইকুইভ্যালেন্ট ফুল ইউনিট কস্ট কিভাবে বের করতে হয়, এটা জানতে মাথায় রাখবেন। পার্সেন্ট কমপ্লিট মাল্টিপ্লাই বাই র ইউনিট, যতদিন আরম্ভ হয়েছে তার সাথে পার্সেন্টেজ কমপ্লিট দ্বারা মাল্টিপ্লাই করলে হয়ে যায় ইকুইভ্যালেন্ট ফুল ইউনিট। মাথা রাখবেন, এখান থেকে প্রশ্ন আসতে পারে। আবার যে কোনো প্রসেসের ওয়ার্কিং প্রসেস ফিনিশের কত হবে বের করতে পারে, দুই ধরনের প্রশ্ন আসতে পারে। আচ্ছা ফাইন, তাহলে আমাদের কস্টিং টেকনিক মেথড মানে মোটামুটি সব শেষ। হ্যাঁ, সব শেষ। চ্যাপ্টার 3 এর। তবে কয়েকটা কন্টেম্পোরারি কত ইস্যু আছে, যেটা আমাদের ইউনিট কস্ট বের করার মানে ডিফারেন্ট ইস্যু আছে। ইউনিট কস্ট বের করা কনভেনশনাল কস্টিং এ যেটা আমরা করলাম, খেয়াল করে দেখেন, কনভেনশনাল কস্টিং অনুযায়ী ইউনিট কস্ট যেটা অ্যাবজর্ব কস্টিং করলাম, ইউনিট কস্ট বের করা কমপ্লিট করতে আমাদের, যেটা আমরা চ্যাপ্টার 1 থেকে আরম্ভ করছিলাম। বুঝেছেন? চ্যাপ্টার 1 থেকে আরম্ভ করছিলাম কনভেনশনাল টেকনিক্যাল কস্টিং, অ্যাবজর্ব কস্টিং এ ইউনিট কস্ট কিভাবে বের করে পুরো কমপ্লিট হয়ে গেল। কিন্তু প্লাস মার্জিনাল কস্টিং কিভাবে করে সেটা হয়েছে, প্লাস আমাদের এবিসি কিভাবে হয়েছে সেটাও হয়েছে। ঠিক আছে? কন্টেম্পোরারি ইস্যু আসছে, কন্টেম্পোরারি এডিশনাল ইস্যুগুলো আমরা দেখি। আমরা আদার অ্যাপ্রোচেস কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, আদার অ্যাপ্রোচ আছে ফর ডিফারেন্ট সিচুয়েশনের জন্য। হ্যাঁ, অ্যাপ্রোচ কি? লাইফ সাইকেল কস্টিং, ডাইরেক্ট কস্টিং, জাস্ট ইন টাইম। তিনটা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর তিনটা অ্যাপ্রোচ আছে। হ্যাঁ, অ্যাপ্রোচে এই যে টেস্টগুলো হলো আপনার টেকনিক মেথড দুটার মধ্যেই পড়ে। বুঝছেন? টেকনিক মেথড দুটার মধ্যেই পড়ে, অনেক দুটার মধ্যেই পড়ে। কোন টেকনিক মেথড বলতে পারে না, এই জন্য বলে আদার অ্যাপ্রোচ বলে। বুঝছেন? টেকনিক মেথড যেগুলো কি দেখেন, লাইফ সাইকেল কস্টিং জিনিসটা কি, কোথায় অ্যাপ্লিকেবল। হ্যাঁ, অ্যাপ্লিকেবল। এটা করা হয় কি, একটা অর্গানাইজেশনের নর্মালি এক নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট যখন করে একটা কোম্পানি, বুঝছেন, নতুন একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করলে মনে করে, তো কোম্পানি করে কি, এই প্রোডাক্টটা চিন্তা করে এই প্রোডাক্টটা
অ্যাপ্লিকেবল কিন্তু বলে দিলাম কোথায়, নিউ নরমালি নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। হ্যাঁ, তখন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার আগে এসে চিন্তা করে এই প্রোডাক্টটা কতদিন কমার্শিয়ালি এটাকে প্রসেস করা সম্ভব হবে। কমার্শিয়াল বলতে বোঝায় যেখানে বেনিফিট উইল আউটওয়ে কস্ট, অর্থাৎ প্রফিটেবল হবে, প্রফিট রান করা যাবে। সিম্পল কথা হলো কতদিন এই প্রোডাক্টটা, কোনো একটা প্রোডাক্ট কিন্তু সারা জীবন কিন্তু রান করে না, রান করে। আপনি আজকে 10 বছর আগে যে কম্পিউটার চলছে সে কম্পিউটার চলে, স্যার এখন তো তাহলে- আপডেট হইছে, অনেক আপডেট। ওই কম্পিউটার তো চলে গেছে, ডের হয়েছে তাই না? আহা, ওই মডেলগুলো আছে, ওই মডেলগুলো কি করেন না পাগল। নাই তো স্যার ওই এখন আর। মডেলগুলো আছে, সেটাই বললাম তো, সেটাই। সুতরাং যে কোনো প্রোডাক্টে, যেটা আগে যেমন মানুষের ক্যামেরা ছিল, নোকিয়া ক্যামেরা, ইয়া ক্যামেরাগুলো, ক্যানন ক্যামেরাগুলো ছিল তাই না? ক্যামেরার ওই যে মডেলগুলো ইউজ করতাম, ওই মডেলগুলো আছে, সব তো শেষ তাই না? নোকিয়া আগে যে মোবাইল সেট ছিল সেগুলো এখন আছে, স্যার আছে নাই? নাই। প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু লাইফ থাকে, মানুষের যেমন লাইফ থাকে, সারা জীবন বাঁচে না মানুষ তাই না? প্রতি প্রোডাক্টের এরকম লাইফ থাকে, মানে ইয়াতে ইন্টারাকশন শুরু করে লাইফ পর্যন্ত মার্কেটিং যে লাইফ সাইকেল করছেন, লাইফ সাইকেল থাকে। কোম্পানি যে নতুন প্রোডাক্ট তৈরি করে চিন্তা করে লাইফ সাইকেল কতদিন আছে। লাইফ সাইকেল আমরা 3টা স্টেজ ভাগ করে, ডেভেলপমেন্ট স্টেজ, অপারেশন স্টেজ আর ডিসপোজাল স্টেজ, 3টা স্টেজ। ও 3টা স্টেজে এসে আগের প্রোডাকশন করার আগে তার কষ্ট করে 3 স্টেজে প্রোডাকশন স্টেজে, ডেভেলপমেন্ট স্টেজ মানে R&D কাজ বেশি হয়, অপারেশন বলতে যেখানে ফুল কমার্শিয়াল প্রোডাকশন হয়, ডিসপোজাল যখন কোম্পানি ওই প্রোডাক্টটা বন্ধ করে দিবে, ফ্যাক্টরি বন্ধ করে দিবে, তার কস্ট দিতে আছে, বুঝছেন? 3 ধরনের কস্ট। ডেভেলপমেন্ট হলো আপনার ডেভেলপমেন্ট স্টেজে, এখানে মোর ফর R&D। অপারেশন যেখানে ফুল অপারেশন, কমার্শিয়াল অপারেশন, সেখানে কিন্তু অপারেশন কস্টগুলো আসে, ম্যানুফ্যাকচারিং কস্টগুলো আসে। আর ডিসপোজাল হয় কোম্পানি যখন বন্ধ পর্যায়ে যায়, প্রোডাক্টটা বন্ধ করে দিবে, বন্ধ করতে গেলে আর মেশিন সব বিক্রি করে দেওয়া লাগে, ফ্যাক্টরি অনেককে ডিসপোজ করা লাগবে, বুঝছেন? এটা ওখানে একটা কস্ট ইনকাম আছে। চিন্তা করে হোল লাইফ ডেভেলপমেন্ট শুরু করে এই 3টে স্টেজে যতদিন চলবে, এই ততদিনের কত ধরনের কস্ট আসতে পারে, এটা হোল লাইফের কস্টটা কোম্পানি হিসাব করে। হ্যাঁ, হোল লাইফের কস্ট হিসাব করে পরে দিস অর্ডার ফোরকাস্ট, অ্যাকচুয়াল কিছু না, যেহেতু জানে। তো ডেভেলপমেন্ট স্টেজে সে হিসাব করলো যে ডেভেলপমেন্ট লাগবে 2 বছর, 2 বছর সে মনে করো, সে চিন্তা করলো 7 কোটি টাকা খরচ হয়ে, ধর হিসাব করলো বিভিন্ন স্টেজে। হ্যাঁ, 7 কোটি। প্রসেস মনে করেন সেইখানে 2 ইয়ার্স লাগছে। হ্যাঁ, প্রসেস সে মনে করলো 10 বছর ফুল সুইং রান করবে সে, 10 বছরে, 10 বছর সে চিন্তা করলো, হিসাব করলো 10 বছর 100 কোটি টাকা তার এখানে অপারেশন করতে খরচ হবে, ঠিক আছে? 10 বছর। আর ডিসপোজালে মনে করেন শেষ কমপ্লিট ফিনিশিং এ ফ্যাক্টরি ক্লোজ ডাউন করতে আর 1 বছর, লাস্টে 1 বছর সময় লাগবে। হ্যাঁ, তার মানে এই ডিসপোজালের ক্ষেত্রে মনে করেন 5 কোটি টাকা খরচ হবে। তাহলে এই যে ইয়েটা প্রোডাক্টের লাইফ কতদিন হলো, তাহলে লাইফ সাইকেল হিসাব করলে কতদিন লাইফ পাওয়া গেল? 13 বছর স্যার। ভেরি গুড, 13 বছর, রাইট। হ্যাঁ, দেন ডেভেলপমেন্ট 2 বছর, ফুল অপারেশন 10 বছর, ডিসপোজাল 13 বছর, লাইফ পাওয়া 13 বছর। এই লাইফ হোল লাইফে কস্ট কত হলো আপনার? হোল লাইফ কস্ট যোগ করেন 113 কোটি। 112 কোটি। 12 কোটি স্যার, সরি। তাহলে লাইফ হলো 13 বছর, দেন খেয়াল করেন হোল লাইফ হলো 13 বছর, 112 কোটি খরচ হয়েছে। তার মানে দিস ইজ লাইফ সাইকেল কস্ট। হোল লাইফে খরচ 112 কোটি। কেন কস্টিং করে সে? এটা উদ্দেশ্য হলো যে আমার ওভার হোল লাইফে খরচ কত, এই খরচ হিসাব করতে। চিন্তা করলে হোল লাইফে আমি কতটি সেল করতে পারবো এবং তাহলে সেলিং প্রাইস কত হলে আমার লাভ হবে। হোল লাইফে 12 কোটি যদি হয়, চিন্তা করবে 13 বছরে আমার কস্ট অফ ফান্ড হিসাব করে আমার কতটা লাভ, মার্কআপ কত লাগবে হিসাব করলে দেখা যায় যে কস্ট অফ ফান্ড যে এখানে সে চিন্তা করলে 120 কোটি টাকা লাভ করা লাগবে, মার্কআপ করা লাগবে। তার মানে কি হোল লাইফে তার সেল রেভিনিউ আর্ন করতে হবে অ্যাটলিস্ট আপনার কত, এত টাকা। তার মানে অ্যাটলিস্ট 232 কোটি টাকা হোল তার রেভিনিউ আর্ন করা লাগবে। হ্যাঁ, নাম্বার 1। দেন সে করলো কস্ট বের করলে, দিস কস্ট লাইফস্টাইল কস্ট বের করলো, এখানে সে মার্কআপ অ্যাড করলো, সে কস্ট অফ ফান্ড সব অ্যাড করে মার্কআপ মানে প্রফিট। হ্যাঁ,
মার্কেট প্রফিট অ্যাড করলো, তার মানে শেষ প্রাইস, শেষ রেভিনিউ, তারপরে রেভিনিউ হতে হবে তার, খেয়াল করে দেখেন, রেভিনিউ আর্ন করতে হবে কত, 232 কোটি আর্ন করা লাগবে, ঠিক আছে। এখন চিন্তা করে 232 কোটি আর্ন করতে হয়, আর কয়টা ইউনিট সেল করা লাগবে এবং কত তার ইউনিটিং সেলিং প্রাইস কত হবে, জাস্ট টু ফাইন্ড মার্কেট রিসার্চ করার জন্য, বুঝছেন। সে মনে করেন এখানে সে কি চিন্তা করলো কত ইউনিট, এত ইউনিট সেল হবে, সেল করলে নাম্বার ইউনিট ভাগ করলে বেড়ে যাবে, সেলিং প্রাইস কত হবে, হ্যাঁ। এবং তখন থেকে এই সেলস প্রাইসে মার্কেটে গবেষণা করা থেকে বিক্রি হবে কি হবে না, যদি হ্যাঁ মার্কেট বিক্রি হবে তখনই সে প্রোডাকশন দেয়। দিস ইজ দ্য লাইফস্টাইল কস্ট। উদ্দেশ্য এটাই যে ভায়াবিলিটি বের করার জন্য হোল লাইফের কথা। ক্লিয়ার লাইফস্টাইল কস্টিং? বলেন। জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, তো তার মানে হোল লাইফ, কোন স্টেজে কত লাইফ আছে বের করবে, নাম্বার 1, এন্ড নাম্বার কোন স্টেজের কস্ট কত হবে বের করে লাইফ বের করবে, কস্ট বের করবে, এন্ড দেন মার্কেট অ্যাড করবে, তার সেলস রেভিনিউ বের করবে, এন্ড দেন ওখান থেকে আপনার ইউনিট কস্ট এখান থেকে আসবে, এখান থেকে আসবে, এখান থেকে আসবে ইউনিট কস্ট, এখান থেকে তার সেলিং প্রাইস এখান থেকে বের করার সুবিধা হবে। এটার অবজেক্ট হল লাইফ। এটা কিন্তু একবারই করা হয়, অর্গানাইজেশন যখন নতুন প্রোডাক্ট ডেভেলপ করে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট একবারই এটা করা হয়, ঠিক আছে। কখন অ্যাপ্লিকেবল, কিভাবে অ্যাপ্লাই করে, ক্লিয়ার লাইফস্টাইল কস্টিং? এটা কি বাস্তবে অ্যাপ্লাই করা হয় লাইফ সাইকেল কস্টিং? লাভ অবশ্যই হয়। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যে কোনো প্রোডাক্ট ডেভেলপ আনতে করে না, বুঝছে, আমাদের দেশের মতো না। হ্যাঁ, তারা পুরো পুরো ডেভেলপমেন্ট করার আগে R&D করে সব বের করে, কস্টিং কত হবে সারা ইয়েতে, এবং তার কোথায় কি খরচ হবে, কোথায় রেভিনিউ হতে হবে, মার্কেট রিসার্চ করে একটা প্রোডাক্ট একটা মার্কেট আনতে অনেক বছর গবেষণা করে, বুঝছেন। মানে আমাদের দেশের মতো না, যে ইচ্ছা হইলো করে ফেললাম আমরা, ঠিক আছে। আচ্ছা, তাহলে কস্ট কি কস্ট কম্পোনেন্ট আসে, কম্পোনেন্ট দেখেন, খেয়াল রাখেন। R&D কস্টগুলো আসে, ট্রেনিং কস্ট আসে, প্রোডাকশন কস্ট আসে, ডিস্ট্রিবিউশন কস্ট আসে, মার্কেটিং কস্ট আসে, এটা সব ধরনের কস্ট। তার মানে এখানে ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং বলতে কিছু নাই, এমনি কস্টিং এর মতো অল কস্ট, ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং অল কস্ট, মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ সব কস্ট ধরেই আপনার লাইফ কস্টিং বের করা। ক্লিয়ার? দেখেন ক্লিয়ার হয়েছে? সমস্ত কস্ট আসবে কিন্তু এখানে, নট অনলি ম্যানুফ্যাকচারিং কস্ট, সব কস্ট আসবে, ঠিক আছে, ফাইন। দেন টার্গেট কস্টিং। ভাই টার্গেট কস্টিং জিনিসটা কি? হ্যাঁ, টার্গেট কস্টিং জিনিসটা কি? টার্গেট কস্টিং জিনিসটা হলো ট্রেডিশনাল যে কস্টিং মেথড আমরা করি তার উল্টা। নর্মালি ট্রেডিশনাল কস্টিং কিভাবে করি আমরা দেখেন, খেয়াল করেন, যা করে আসলে এই পর্যন্ত দেখেন আমরা করি কি দেখেন, ডিটারমাইন দ্য ইউনিট কস্ট। আমরা প্রথমে ইউনিট কস্ট বের করলে বের করি না, যে বললাম, তাই না? আমরা ইউনিট কস্ট বের করি, প্রথম কাজই বলছি আমরা ইউনিট কস্ট বের করা, তাই না? তারপরে করি ওর সাথে অ্যাড প্রফিট, যেটা একটু আগে করলাম আমরা, যেখানে যে করলাম আমরা একটু করলাম না, কস্ট বের করলাম, ওই অ্যাড করলাম, অ্যাড করে সেলিং প্রাইস বের করলাম, কি বের করলাম না, দেখছেন? জি স্যার। বুঝলেন? আমরা প্রথমে কস্ট বের করি, হ্যাঁ, তারপরে তার সাথে প্রফিট অ্যাড করি, মার্কআপ মানে প্রফিট অ্যাড করি, অ্যাড করে সেলিং প্রাইস বের করি। আমরা এইভাবে যাই, তাই না? প্রসেসটা এরকম না? ট্রেডিশনালি এভাবে করি আমরা, বুঝছেন? ট্রেডিশনালি determine the unit cost, add desired profit margin, determine selling price. This is a traditional approach. হ্যাঁ, বাট টার্গেট কস্ট উল্টা। দেখেন টার্গেট কস্ট উল্টা কিরকম? প্রথমে সেলিং প্রাইস ঠিক করে, তারা মার্কেট গবেষণা করে, মার্কেট গবেষণা করে দেখে, এটাও কিন্তু অ্যাপ্লিকেবল ফর নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। নতুন প্রোডাক্ট যখন কোম্পানি নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে যায়, তখন টার্গেট কস্ট কত হবে ঠিক করে, কেউ ঠিক করে। সে প্রথমে দেখে যে আমি এই প্রোডাক্ট তৈরি করবো, মনে করেন একটা সে নতুন একটা মেশিন তৈরি করবে, হ্যাঁ, মনে করেন একটা ডিজিটাল ক্লিন ভ্যাকুয়াম ক্লিয়ার মেশিন তৈরি করবে। চিন্তা করবে এই তৈরি করব, আমি কস্টিং তো আমার মতো করলে হবে না, আমি যদি মার্কেট না খাওয়াতে পারি লাভ হবে না। প্রথমেই করে কি মার্কেট গবেষণা করে, এই ভ্যাকুয়াম ক্লিয়ারটা যদি আমি মার্কেটে সেল করি, ম্যাক্সিমাম মিনিমাম কত হলে তারা কিনবে, ম্যাক্সিমাম মিনিমাম ধরবে তারা, বুঝছেন? মিনিমাম কত প্রাইস হলে এটা কমার্শিয়ালি
সেল করা যাবে। তারপরে প্রথমে সেলিং প্রাইসটা দেন, প্রথমে চিন্তা আইডেন্টিফাই করে সেলিং প্রাইস কত হতে পারে। যে মার্কেট চিন্তা করলো যে মার্কেটে এই প্রাইসটা মিনিমাম যদি 1000 টাকা যদি আমি ধরি আমার, তাহলে আমরা এটা সেল করতে পারবো কমার্শিয়াল। এটা কিভাবে করে? মার্কেট গবেষণা করে করে, ঠিক আছে। করার পরে চিন্তা করে ঠিক আছে আমরা প্রফিট মার্জিন কত রাখি, সে চিন্তা করলে সেলিং প্রাইসের উপরে 20% প্রফিট মার্জিন ধরলে তাদের কোম্পানির এস্টাবলিশ প্রফিট মার্জিন 20% অন সেলিং প্রাইস। তার মানে কি 200 টাকা হলো সে প্রফিট আর্ন করতে হবে তার, তাই না? তাহলে হোয়াট ইজ টার্গেট কস্ট, তারপরে কত কস্ট তাহলে কস্ট করা লাগবে। তার মানে কি তাকে এটা প্রডিউস করা লাগবে 800 টাকার মধ্যে দিয়ে টার্গেট কস্ট উল্টা দেওয়া লাগবে। তারপরে সেলিং প্রাইস ঠিক করে তার থেকে মার্কআপটা বাদ দেয়, দেন দি টার্গেট কস্ট বের করে। উদ্দেশ্য কি যে কোম্পানি দেখে টার্গেট কস্ট বের করলাম 800 টাকা, এই ভ্যাকাম 3000 টাকা, তাই না? 800 টাকা কোম্পানি গবেষণা করে দেখে এই আমি যেহেতু 800 টাকা হলে তাদের কমার্শিয়ালি ভায়াবল, ঠিক আছে। যদি 800 টাকা কমার্শিয়াল ভায়াবল, 800 টাকায় প্রোডাকশন হয়, যে ম্যানুফ্যাকচারিং প্রসেস আমি ঠিক করছি 800 টাকা হবে কি হবে না, 800 টাকা হবে কি হবে না। যদি দেখে হিসাব করে 800 টাকায় প্রোডাকশন না হয় না, প্রোডাকশন হয় না, তখন সে আবার নতুন করে প্রসেসটাকে গবেষণা করে। হ্যাঁ, যে প্রসেসটা কমায়া কোথাও কোনো কাজ করে টার্গেট আসা যায় কিনা, তারপর বারবার ট্রাই করে। বারবার ট্রাই করার পর যদি দেখে না 800 টাকা আসা যাচ্ছে না কোনোভাবেই, তখন সে এর প্রজেক্টে প্রসেস করে না, অ্যাবন্ডন করে দেয়। যেহেতু দেখাচ্ছে টার্গেট কস্ট 800 টাকা, 800 টাকা প্রসেস করা কোনোভাবেই সম্ভব না, তাহলে প্রজেক্টটা হাতে নেয় না। কারণ যেহেতু তার কস্ট বেড়ে গেলে সেল তো, যেহেতু সেলিং গবেষণা করে দেখছে, রিসার্চ করে দেখে 1000 টাকা সেল করা যাবে না, তাই 800 টাকার বেশি কস্টিং হওয়া তাদের লাভজনক না। তাই সে বারবার গবেষণা করার পরে যদি 800 টাকা প্রসেস করা সম্ভব না হয়, তখন সেটা প্রজেক্টটা অ্যাবান্ডন করে দেয়, কমার্শিয়াল প্রসেস দেয় না তারা। ক্লিয়ার টার্গেট কস্টিং? তার মানে এখানে স্যার সে আগে বাজার যাচাই করে, বাজার যাচাই করে রেট ঠিক করে দেন কস্টিং করবে। রাইট রাইট রাইট। তার উল্টা। জি স্যার, বুঝতে পারছি। বুঝছেন? জি, ক্লিয়ার টার্গেট কস্টিং। এটাও কিন্তু নিউ প্রোডাক্ট বা নিউ মার্কেট ডেভেলপমেন্ট ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। অনলি ওয়ান, প্রথম কেস। ফাইন। একটা কন্টেম্পোরারি ইস্যু আছে জিট, ভেরি ইম্পর্টেন্ট। তিনটা অ্যাপ্রোচ কিন্তু পরীক্ষা আসে কিন্তু মাথায়, গতবার আসছে কিন্তু। এই লাইফস্টাইল কস্টিং, টার্গেট কস্টিং, জিট, তিন জায়গা থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন আসছিল কিন্তু। কনসেপ্ট দিলে এখানে ম্যাথ নরমাল কম দেওয়ার সময় কনসেপচুয়ালি প্রশ্ন আসে কিন্তু মাথায়, গত কোশ্চেন আসে কিন্তু। হ্যাঁ, তিন জায়গা থেকেই। হ্যাঁ, যেগুলো কনসেপচুয়াল জিনিস, কন্টেম্পোরারি ইস্যু, ওগুলোকে পরীক্ষা বেশি দেয় মাথায় রাখবে। হ্যাঁ, জিট জাস্ট ইন টাইম জিনিসটা কি? জাস্ট ইন টাইম জিনিসটা হলো অ্যাকচুয়ালি এটা অনেকে বলে ইনভেন্টরি সিস্টেম। ট্রু সেন্সে এটা ইনভেন্টরি সিস্টেম বলাটা জাস্টিফাইড না। হ্যাঁ, এটা হলো ট্রু সেন্সে পারচেজিং এন্ড প্রোডাকশন, দুটো জিনিস। জাস্ট ইন টাইম পারচেজিং এন্ড প্রোডাকশন অপারেশন, দুটো কম্বিনেশন। টাইমলি পারচেজ করবেন এন্ড টাইমলি প্রোডাকশন করবেন, এটাই হলো মূল কনসেপ্ট। হ্যাঁ, অনেকে বলে যে জাস্ট ইন টাইম পারচেজিং, নট ইন পারচেজিং বাট বা ম্যানুফ্যাকচারিং সহ। জিনিসটা কি? জিনিসটা হলো, জিনিসটা এরকম, এটা মেইনলি ডেভেলপ করে এই 1950 সালের দিকে, বুঝছেন? 50 সালের দিকে টয়োটা মোটর কোম্পানি তৈরি করে। টয়োটা মোটর কোম্পানি এটা প্রথমে ডেভেলপ করে। জিনিসটা কি? জিনিসটা এরকম, দেখেন, গাড়ি, টয়োটা মোটর কোম্পানি তৈরি করে কার। হ্যাঁ, কার তৈরি করে। এখানে আচ্ছা, ঠিক আছে, কার তৈরি করে। হ্যাঁ, দেন টয়োটা মোটর কোম্পানি কার তৈরি করে। কার কোনো কোম্পানি, বুঝছেন, সারা ওয়ার্ল্ডে কিন্তু যারা বড় বড় প্রোডাক্ট তৈরি কার গাড়ি তৈরি করে, তারা কিন্তু সব গাড়ির পুরো সবকিছুই কিন্তু পার্টসটা সবকিছুই কিন্তু নিজে তৈরি করে না। হ্যাঁ, অনেক পার্টস আসছে যেগুলো নিজে তৈরি না করে সব কন্ট্রাক্ট দিয়ে দেয়। হ্যাঁ, যেমন ধরেন গাড়ির যে ব্রেক, হ্যাঁ, গাড়ির ব্রেক টয়োটা গাড়ির ব্রেক নিজে তৈরি করে।
লাইট গুলো দিয়ে তৈরি করে নাকি, তারপরে গাড়ির চাকা মনে করেন, চাকার টিউব এগুলা দিয়ে তৈরি করেন। এগুলো বিভিন্ন কোম্পানির কাছে তার স্পেসিফিকেশন দিয়ে দেয়, আমার এই স্পেসিফিকেশন লাগবে, স্পেসিফিকেশন অনুযায়ী আমার সাপ্লাই দেওয়া লাগবে। ঠিক আছে? তাহলে টয়োটা ম্যানুফ্যাকচার কোম্পানি ওইটা যে কোনো ম্যানুফ্যাকচার কোম্পানি এরকম, কিন্তু আবার বাটা শু কোম্পানি কিন্তু বাংলাদেশের বাটা শু কোম্পানি কিন্তু দেখবেন তার অনেক জুতা অনেক কিছু ধাপ কন্ট্যাক্ট করে, বাইরে থেকে বানায় নিয়ে আসছে, মানে জুতা সোলগুলো। হ্যাঁ বাংলাদেশের বিভিন্ন কোম্পানিকে সাব কন্ট্রাক্ট দিয়ে দেয় যে তুমি আমার জুতা বানাই দাও, এইগুলো বানাই দাও। জুতা সোল তার নিয়ে তৈরি করে না, কিন্তু জুতা সোল গুলো বাইরে বাংলাদেশি বিভিন্ন কোম্পানি থেকে সাব কন্ট্রাক্ট করে, তাদের স্পেসিফিকেশন থাকে আমার এই জিনিস লাগবে, এই ডিজাইন লাগবে, এই জিনিস লাগবে, তা সবকিছু ডিজাইন দিয়ে দেয় এবং কম্পোনেন্ট দিয়ে দেয়, স্পেসিফিকেশন দিয়ে দেয়। হ্যাঁ, সেই অনুযায়ী করে দেয়। আচ্ছা, এরকম তারা করে জাপানি কার কোম্পানি করছে দেখেন, খেয়াল করেন, ওর প্রতিটা প্রোডাক্ট, হ্যাঁ প্রতিটা প্রোডাক্ট যে ইয়েগুলা মানে ব্রেক ইয়েগুলো বাইরে সাব কন্ট্রাক্ট করে। হ্যাঁ, এখন ইস্যু হলো সাব কন্ট্রাক্ট করতে যায়, এখন তার যেহেতু ব্রেক কিনতে হয়, হ্যাঁ তার ধ্যান করে ব্রেক কিনতে হয়, তারপর আপনার মানে ব্রেক শু লাগে, হ্যাঁ ব্রেক শু লাগে, তারপর আপনার টায়ার লাগে, হ্যাঁ টিউব লাগে, অনেক সময় অনেক জিনিস আপনার সাব কন্ট্রাক্ট করা লাগে। এখন তার তো ম্যানুফ্যাকচারিং প্রসেস কন্টিনিউয়াস, তাই না? তারা অনেক তৈরি করতেছে, আর যার জন্য সাব কন্ট্রাক্ট দিতে দিতে দেখা যায় তার বিভিন্ন সাপ্লায়ার কাছ থেকে প্রচুর পরিমাণে আপনার পার্টস গুলো পাইলে হয়ে যায়, বুঝছেন? যেহেতু কন্টিনিউয়াস তারা সাপ্লাই দিতে থাকে, অর্থাৎ গাড়ি কখন কটা তৈরি হবে তাদের টাইম আছে স্বাভাবিক, কিন্তু দেখা যায় এই যে সাব কন্ট্রাক্ট যখন দিচ্ছে ব্রেকের জন্য, ব্রেক যারা সাপ্লাই দেয় তারা সমান সাপ্লাই দিচ্ছে, শুধু ব্রেক আপনাদের যার জন্য এই স্টক প্রচুর পরিমাণে স্টক, এই পার্টস গুলো স্টক জমে যায়, বুঝছেন? স্টক জমে যাওয়ার লস আছে, ক্যারিং কস্ট আছে, হোল্ডিং কস্ট, যেটা হোল্ডিং কস্ট বলে, অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় টাকা আটকে থাকে, অনেক টাকা ডেট এক্সপায়ার হয়ে যেতে পারে, হোল্ডিং কস্ট বলে বা ক্যারিং কস্ট বলে, বুঝছেন? তাহলে হোল্ডিং কস্ট, ক্যারিং কস্ট, এই যে ট্রেডিশনাল সিস্টেম কি এটাকে বলে পুশ সিস্টেম বলে, পুশ ভার্সেস পুল যেটা বলে, খেয়াল করেন পুশ ভার্সেস পুল জিনিসটা। ট্রেডিশনাল যেটা আছে, ট্রেডিশনালকে বলে পুশ, ট্রেডিশনাল যে সিস্টেম আমরা কাজ করি এটা বলে পুশ, আর জিটকে বলে পুল। হ্যাঁ, পুল বলে জিটকে, জাস্ট ইন টাইম, যেটা জাস্ট ইন টাইম, এই সিস্টেমটা পুল সিস্টেম। আর পুশ সিস্টেম ট্রেডিশনাল যেটা কি দেন খেয়াল করেন, পুশ সিস্টেম ট্রেডিশনালি যেটা হইতো খেয়াল করে দেন, সাপ্লায়াররা ব্রেক সাপ্লাই দেয়, শু দেয়, টায়ার দেয়, হ্যাঁ এই যে স্টক পাইল আপ হয়ে থাকে, তাই না? ট্রেডিশনাল সিস্টেম হওয়ার পরে এই ব্রেক করে কি দেন, ব্রেক এখান থেকে এই ব্রেক গুলো করে কি, এই ব্রেক এখান থেকে কারে আস্তে আস্তে যায় কারে অ্যাড হয়, খেয়াল করেন। দিস ইজ এ পুশ, দেন নিচ থেকে পুশ করে কারে নিয়ে যাচ্ছে ব্রেক। সিমিলার শু আপনার জমা হচ্ছে, জমা হয়ে আপনার পুশ করে কারের মধ্যে মানে ফ্যাক্টরি যাচ্ছে, ফ্যাক্টরি যে কারে লাগছে। তার মানে সব খেয়াল করেন, অলওয়েজ এই পুশ সিস্টেম ক্লিয়ার। দেন স্টোর থেকে ইয়েতে স্টোর, এটা ওয়্যার হাউস, স্টোরে এটা একটা স্টোরে আছে না, স্টোর থেকে আপনার ইয়ে সব, এটাকে সব বলে, সব যেখানে ফ্যাক্টরি সব বলে, বুঝছেন? স্টোর থেকে শপে, হ্যাঁ স্মল পার্টস গুলো যায় পুশ সিস্টেমে যায়। তার মানে ট্রেডিশনালি এখান থেকে ধাক্কা দিয়ে, পুস্তক ধাক্কা দিয়ে স্টোর ধাক্কা দিয়ে আপনি দিলে, আপনি শপে ফ্যাক্টরি দিলেন, তার ফ্যাক্টরি ইউজ করে ফিনিশ হয়ে গেল। হ্যাঁ, দিস ইজ কল পুশ সিস্টেম, ট্রেডিশনাল সিস্টেম পুশ সিস্টেম বলে। এটা ক্লিয়ার? পুশ সিস্টেম ক্লিয়ার? ট্রেডিশনাল সিস্টেম ক্লিয়ার স্যার। আচ্ছা, এই জিনিসটাকে, এই জিনিসের লিমিটেশনটা হলো, খেয়াল করে দেন, লিমিটেশন হলো অলওয়েজ আপনার কিন্তু সবগুলো প্রসেসে স্টক রয়ে যায়, অলওয়েজ স্টক পাইল আপ হয়ে যায়, ঠিক না?
যেহেতু আপনার গাড়ি বানাচ্ছেন, আপনি গাড়ি বানানো কিন্তু সময় ডিমান্ড বাড়ে, ডিমান্ড কমে, তাই না? কিন্তু আপনি যেহেতু আপনি অর্ডার দিয়ে সাবকন্ট্রাক্টকে সে সময় সাপ্লাই দিচ্ছে আপনাকে, তারপরে কি আপনার অলওয়েজ কিন্তু স্টকে এই স্মল পার্টস রয়ে যাবে না থাকবে না থেকে যাবে স্যার। থাকবে, রাইট। তার মানে ট্রেডিশনাল সিস্টেমে, পুশ সিস্টেমে কিন্তু অলওয়েজ দেয়ার আর, যে কোনো স্টেজে দেয়ার আর অলওয়েজ ওয়ার্ক ইন প্রসেস বা র মেটেরিয়ালস ইনভেন্টরি থাকবে, ইনভেন্টরি লেভেল অলওয়েজ থাকবে ট্রেডিশনাল লেভেল। এটা হলো ট্রেডিশনাল বা পুশ সিস্টেমের লিমিটেশন। এটাকে এই যেহেতু আপনার বললাম ইনভেন্টরি ক্যারিং কস্ট আর হোল্ডিং কস্ট আছে, এটাকে কমানোর জন্য জাপানি যে সিস্টেম, জাপানি যে ম্যানুফ্যাকচারিং সিস্টেম, গার্মেন্ট টয়োটা করলো কি, জিপ চালু করলো। তার সিস্টেমটা কি, সিস্টেম গুলো সে বলো না পুশ দিয়ে চলবে না, আমার পুল সিস্টেম কাজে লাগানো লাগবে। পুল কেমন কাজে লাগবে, সে করলো কি দেখেন, সে বললো গাড়ি আমার প্রথমে মানে উল্টা যাবে, টার্গেট কস্টের মধ্যে উল্টা যাবে, বুঝছেন? মানে ফাইনাল গুডস কয়টা আমি সেল হতে পারে, গাড়ি কয়টা সেল হতে পারে, এটা প্রথমে এস্টিমেট করে যে আমার পাইপলাইনে এতটি শেষ অর্ডার আছে পাইপলাইনের মধ্যে, ঠিক আছে? শেষ অর্ডার অনুযায়ী সে করে কি, অ্যাজ পার অর্ডার অনুযায়ী সে করে কি, কয়টা কম্পোনেন্ট লাগবে, কোন লেভেলে কয়টা, যেহেতু গাড়িতে একবার তৈরি হয় না, তাই না? অনেকটা লেভেল আছে, স্টেপ আসছে, তাই না? অনেক স্টেপ আসছে। কোন স্টেপে মানে ব্রেক কোথায় লাগবে, সুই কোথায় লাগবে, টায়ার কোথায় লাগবে, টিউব কোথায় লাগবে, কোন স্টেজে কি লাগবে, কয়টা লাগবে, এটা ইঞ্জিনিয়াররা ডিজাইন করে তৈরি করে, বুঝছেন? তাই গাড়ি কয়টা তৈরি হচ্ছে সেই অনুযায়ী কোয়ান্টিটি অ্যান্ড টাইম এন্ড কোয়ান্টিটি দুটোই ম্যানেজ করে, বুঝছেন? টাইম এন্ড কোয়ান্টিটি, কোন সময়ে কোন প্রোডাক্টটা কয়টা লাগবে, এই জিনিসগুলো তারা সায়েন্টিফিক রিসার্চ করে বের করে, বুঝছেন? কোন লেভেলে, এই লেভেলে কখন গাড়িটা এটা আসতে হলে এখান থেকে আসতে কত সময় লাগবে, এবং কোন গুডসটা এখানে লাগবে, কয়টা লাগবে। সিমিলারলি এই প্রসেস থেকে এই যেতে, হ্যাঁ, এই প্রসেস থেকে এই যেতে কত সময় লাগবে, এবং এখানে কোন ম্যাটেরিয়ালটা লাগবে, আবার এখান থেকে এখানে যেতে কত সময় লাগবে, এবং কোন ম্যাটেরিয়ালটা লাগবে। এভাবে তারা সাইন্টিফিক্যালি এভাবে চেইন তৈরি করে, বুঝছেন? সাইন্টিফিক্যালি করে তখন করে কি, যখন যা লাগবে, মনে করেন এখান থেকে এখানে দুটো লাগবে, 6 মাস সময় আছে, এই 6 মাসে আমার মনে করেন টায়ার টিউব লাগবে, এই 6 মাসে টায়ার টিউব কতটি 6 মাস আগের থেকে সে অর্ডার দেয় সাপ্লায়ারের কাছ থেকে। তার মানে ইনভেন্টরি, তার মানে এখানে ইনভেন্টরি কিন্তু নাই, যখন তার টাইম লাগবে তখনই কিন্তু সাপ্লাই দিচ্ছে, নিশ্চয় খেয়াল করছেন? যেহেতু টাইমের সাথে ম্যাচ করে আসছে, কখন করা লাগবে ম্যাচ করে ফেলছে। যখন আপনার টায়ার লাগতেছে তখনই দেখছেন যে সাপ্লায়ার মাল নিয়ে হাজির, যখন টিউব তখনই সাপ্লায়ার টিউব নিয়ে হাজির, যখন আপনার ব্রেক লাগছে তখনই সাপ্লায়ার ব্রেক নিয়ে হাজির। এই তো টাইম এন্ড কোয়ান্টিটি দুটো সিনক্রোনাইজ করে দেওয়া হচ্ছে, বুঝছেন? তাই না? যার জন্য আপনার ইনভেন্টরি লাগে না। যার এখানে অনেকে বলে জিটি নো ইনভেন্টরি লেভেল, ট্রু সেন্সে নো ইনভেন্টরি না, জিরো ইনভেন্টরি না, এটাকে মিনিমাম, অনেক বইতে রাখে জিরো ইনভেন্টরি লেভেল, আর ট্রু সেন্স এটা কারেক্ট না, এটা বলে মিনিমাম ইনভেন্টরি লেভেল। মাথা রাখবেন, ইনভেন্টরি লেভেল। কারণ হইলো যদিও সে রিকোয়ারমেন্ট অনুযায়ী সাপ্লাই দেয়, তারপরেও কিছু বাফার স্টক রাখা লাগে, সেফটি স্টক। যে কোনো ইয়েরই, যে কোনো প্রোডাক্টেরই স্পেয়ার পার্টসেরই কিছু সেফটি স্টক বা বাফার স্টক রাখা লাগে, বুঝছেন? এই জন্য যে যারা বলে এটা জিরো ইনভেন্টরি লেভেল, জিরো ইনভেন্টরি লেভেল কারেক্ট না, কারেক্ট হলো মিনিমাম ইনভেন্টরি লেভেল। তার কারণ কিছু সেফটি স্টক বা স্টক রাখা লাগে, বুঝছেন? দিস ইজ দ্য পুল সিস্টেম বা জিপ সিস্টেম। ক্লিয়ার? জিপ সিস্টেম, পুল সিস্টেম ক্লিয়ার? বলেন। কি কথা বলেন না কেন? কি শুনতে পান না আমার কথা? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কথা বলেন না কেন? ক্লিয়ার হলে বলেন, না হলে বলেন।
স্যার তার মানে ফুল সিস্টেমটা হচ্ছে আমার যখন যতটুকু লাগবে আমি ততটুকু তার প্রায়র অর্ডার দিবা, তো সে অনুযায়ী আমি ইনভেন্টরিটা পাবো। হ্যাঁ, রাইট রাইট। মানে যখন যা প্রয়োজন সেই অনুযায়ী অর্ডার দেওয়া হবে, কোয়ান্টিটি টাইম ম্যাচিং করা হয়, টাইম এন্ড কোয়ান্টিটি ম্যাচিং করা সেভাবে অর্ডার দেওয়া হয়, যাতে ইনভেন্টরি লেভেল স্টক মানে আপনার স্টকের মধ্যে মিনিমাম লেভেল অফ স্টক থাকে আপনার, এটাই জি উদ্দেশ্য। স্যার, আপনারা এখন গার্মেন্টস গুলো বা অন্য যারা ইয়ে করে তারা মেজরিটি তো এই জিআইটি সিস্টেম ফলো করে, যে আমার এক মাসের ভিতরে এতগুলো হ্যাঁ, র ম্যাটেরিয়ালস ওইটাই। এগুলো পাঠাই দেবে। তারপর আমরা জানি ইয়েরা ওই কি বলে ওই যে যারা কম্পিউটার তৈরি করে, কম্পিউটার যে সার্ভার তৈরি করে, সার্ভার ডেল বা জিপি এইচপি সার্ভার কোম্পানি কিন্তু দেখবেন তারা কিন্তু নিয়ে বসে থাকে না, তারা জাস্ট স্পেসিফিকেশন অনুযায়ী যখন সার্ভার লাগবে আপনার স্পেসিফিকেশন দিবে আর 2-3 মাস বাড়া দিবে তারা স্পেসিফিকেশন অনুযায়ী, বুঝছেন? স্টক করে বসে থাকে না, এগুলো আউটডেট হয়ে যায় প্রোডাক্টগুলো, এই জন্য এটা জি সিস্টেম অ্যাপ্লাই করে, বুঝছেন? জি স্যার, জি জি স্যার, যে সিস্টেমে রিকোয়ারমেন্ট আছে, কারণ আপনি চাইলেই তো করতে পারবেন না, আপনার এফিসিয়েন্ট সিস্টেম লাগবে আপনার, কারণ যদি কোথাও সাপ্লাই বন্ধ হয়ে যায় পুরো প্রোডাকশন বন্ধ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তাই যদি আপনি মনে করেন সাপ্লাই ঠিক মতো দিতে পারলো না, যে না পারলে আর ফুল প্রোডাকশন সিস্টেমটাই বন্ধ হয়ে যাবে না, তাহলে যে সিস্টেম রিকোয়ারমেন্ট আছে কিছু ধ্যান অপারেশন রিকোয়ারমেন্ট, কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফিল না করতে পারলে যে সিস্টেম ডিপ্লয় করা সম্ভব না, যে অপারেশন রিকোয়ারমেন্ট কি হাই কোয়ালিটি ইনশিওর করতে লাগবে, যাতে করে আপনি যদি স্পেয়ার পার্ট যদি ডিফেক্টিভ হলে দেখবেন স্পেয়ার পার্ট শর্ট হয়ে গেল, শর্ট হওয়ার কারণে আপনার প্রোডাকশন বন্ধ হয়ে যেতে হবে, তাহলে কোয়ালিটি গুলো হাই হতে হবে, সাপ্লায়ার কোয়ালিটি হাই হতে হবে, তারপরে স্পিড যে টাইমিং বললাম, টাইমিং ম্যাচ করতে হবে, খুব ভালো স্পিড হতে হবে, তারপরে রিলায়েবিলিটি, যে সাপ্লাই দিবে তার রিলায়েবল থাকা লাগবে, তবে টাইম মতো কোয়ান্টিটি মতো সাপ্লাই দিতে পারবে কিনা, ফ্লেক্সিবিলিটি থাকা লাগে, ফ্লেক্সিবিলিটি থাকলে কোনো স্ট্রিক্ট থাকা যাবে না, যদি কোনো কারণে সাপ্লাই না দিতে পারে তাহলে কি অ্যাকশন প্ল্যান চেঞ্জ করা যাবে কিনা ম্যানুফ্যাকচার, এফিশিয়েন্ট প্রোডাকশন প্ল্যানিং এফিশিয়েন্ট হতে হবে, রিলায়েবল সেলস ফোরকাস্ট, এই যে বললাম আপনার সেলস কত হবে ফোরকাস্ট রিলায়েবল না হলে তাহলে কিন্তু জিট ডিপ্লয় করবেন না, দিজ আর রিকোয়ারমেন্ট ফর জিট, এগুলা রিকোয়ারমেন্ট না থাকলে জিট আপনি ডিপ্লয় করতে পারবেন না, ক্লিয়ার রিকোয়ারমেন্ট গুলো? আচ্ছা, জিট এন্ড কস্ট ম্যানেজমেন্ট, জিট সিস্টেমের সাথে কস্ট ম্যানেজমেন্ট সম্পর্কটা কি, মানে কি কোথায় কস্ট সেভিং হবে, এটা মেন ইস্যু, বুঝছেন? জিট ডিপ্লয় করেন আপনার কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে কি হেল্পফুল হয় এটাই বলছেন, ম্যানেজমেন্ট টু কন্ট্রোল এন্ড রিডিউস কস্ট, বুঝছেন? কোথায় রিডিউস করা যায়, যেটা বললাম ক্যারিং কস্ট, ওয়্যার হাউজিং কস্ট, ইমপ্রুভ ক্যাপাসিটি ইউটিলাইজেশন, রিডাকশন ইন ওয়েস্টেজ, বুঝছেন? রিডাকশন ইন রেট অফ ডিউ টু অবসোলিসেন্স, তার মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্যারিং কস্ট, অর্ডারিং কস্ট, দিজ আর বেনিফিট বলতে পারেন, বেনিফিট বলতে পারেন, বা বি সিস্টেমের কেন সিস্টেম ডিপ্লয় হয়, এটাই দিজ আর কমপ্লিট অফ চ্যাপ্টার 3-4 কমপ্লিট আমাদের সব 3-4 1-2-3-4 চারটা চ্যাপ্টার ফুল কমপ্লিট। আর প্রশ্ন আছে বলেন? না স্যার, মোটামুটি বুঝতে পারছি স্যার, পড়লে বাকিটা ক্লিয়ার। হ্যাঁ, চ্যাপ্টার 4 তো মার্জিনাল কস্টিং পুরো আগে পড়ছি আমরা, তাই না? পড়া গেছে না? স্যার ঠিক আছে, দেন আমরা তারপরে 5 পড়বো, 6 পড়বো, আপাতত এই দুইটা চ্যাপ্টার পড়ার পর তারপর দেখি কি অবস্থা। হ্যাঁ, এর নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 5 পড়বো, ঠিক আছে? জি স্যার, ক্লাস এখানে শেষ করি আমরা, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ